শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই নামটির সাথে আমরা সকল বাঙালিরা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আপনারা কি জানেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টি বছর তিনি কোথায় কাটিয়েছিলেন? সেই গোপন ডেরাটা কিন্তু কলকাতার খুব কাছেই, হাওড়া জেলার দেউলটি শহরে, রূপনারায়ণ নদীর তীরে। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু সেই বাড়িটি ঘুরে দেখব। সো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমি আছি প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ির ভেতরে। আর এই বাড়িটি কিন্তু তিনি তার জীবনের শেষ 12 বছর কাটিয়েছিলেন কিন্তু এই বাড়িতেই। আর এই বাড়ি থেকেই কিন্তু দেবদাস, পরিণীতা কিংবা পথের দাবির মতন কালজয়ী উপন্যাস কিন্তু তিনি রচনা করেছেন। আর শুধু সাহিত্য নয়, বিপ্লবীদের গোপন বৈঠক এবং মানবদরদী কাজের সাক্ষীও কিন্তু এই বাড়ি। সো দেরি না করে চলুন ভেতরে ঢুকি। দেখুন, ব্রহ্মদেশীয় স্থাপত্য শৈলীতে তৈরি এই দোতলা বাড়িটি আজও লেখকের স্মৃতি আগলে রেখেছে। এটি শরৎ স্মৃতি মন্দির বা শরৎ কুঠি। বাড়ির ফটকে ঢুকতেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্বাগত জানালো, কিন্তু মনটা ছুঁয়ে যায় গেটে লেখা এই বাক্যটিতে, সংসারে যারা শুধু দিলে পেল না কিছুই। কি অসাধারণ মানবিক বার্তা! মনে হয় যেন বাড়ির চৌকাঠ পেরোনোর আগেই লেখক আমাদের তার সাহিত্যের মূল কথাটি মনে করিয়ে দিচ্ছেন। বাড়ির সামনের লনে এই সেই পুরনো পেয়ারা গাছটি। কিংবদন্তিরা বলে তার বিখ্যাত গল্প রামের সুমতিতে এই গাছেরই উল্লেখ আছে। ভাবুন তো, এই গাছের নিচে বসেই হয়তো তিনি তার গল্পের চরিত্রদের নিয়ে ভাবতেন। এই পরিবেশ সত্যি খুব স্নিগ্ধ। আমফান ঝড়ের কবলে যদিও বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবুও আজও সগর্বে মাথা উঁচিয়ে আছে এই গাছটি। এখন আমি সেই পবিত্র ঘরের সামনে, যেখানে বসে সৃষ্টি হয়েছিল বাংলা সাহিত্যের মহত্তম সৃষ্টিগুলো। এই দেখুন, তার লেখার টেবিল, আরামকেদারা, জাপানি ঘড়ি এবং তার প্রিয় হুকোটি। এই আসবাবপত্রগুলো যেন আজও তার সৃষ্টির গল্প বলছে। এই টেবিলটিকে কাছ থেকে দেখলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। আর নিচতলার এই ঘরে বসেই কিন্তু চলতো বিপ্লবীদের সাথে গোপন বৈঠক। এই বাড়িতে কিন্তু শুধু সাহিত্য চর্চাই হতো না, নিয়মিত পূজা পাঠও হয়। রাধা গোবিন্দের এই বিগ্রহটি নিত্য পূজা পায়। নিচতলা ঘুরে আমরা কিন্তু এখন ওপর তলায় যাব, অর্থাৎ এই বাড়ির দোতলায়। আর দোতলা থেকে এই বাড়ির ভিউ বা এই বাড়ির দৃশ্য অসাধারণ। আপনারা কিন্তু সেটা একদম মিস করবেন না। রেণু রনা এখান থেকেই কিন্তু একসময় রূপনারায়ণের মায়াবী দৃশ্য দেখা যেত। নদী তখন বাড়ির কোল ঘেঁষে বইত। হয়তো সেই নদীর দিকে তাকিয়েই তিনি লিখতেন শ্রীকান্ত বা চরিত্রহীনের মতন জটিল মনস্তত্ত্ব। নদীই ছিল তার একমাত্র লেখার নীরব সঙ্গী। রেণু রনা রনা না রেণু রেণু
এই বাড়িটা চারিদিক থেকে গাছপালা দিয়ে এত সুন্দরভাবে ঘেরা যে বাইরের রোদ কিন্তু এখানে ঢোকে খুব কম, আর রূপনারায়ণের হাওয়া সব মিলিয়ে কিন্তু এই বাড়ির ওয়েদার একদম ঠান্ডা আর খুব সুন্দর। এই দিক থেকে কিন্তু রূপনারায়ণ নদী দেখা যেত, এখনও দেখা যাচ্ছে হালকা। আমি জানি না আপনারা দেখতে পাবেন কি না। এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টের দিকে তাকালে কিন্তু দেখতে পাবেন সামনেই রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে, পুরো একদম ক্লিয়ার ভিউ, দোতলা থেকে দেখা যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শুধু সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজকর্মীও। এই বাড়িতেই তিনি হোমিওপ্যাথি চেম্বার খুলে গরিব রোগীদের বিনামূল্যে ওষুধ দিতেন। তবে এই বাড়ির আরও এক গোপন ইতিহাস আছে। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা গোপনে এখানে আসতেন। সাহিত্য আর বিপ্লব দুই ধারায় মিশেছিল এই বাড়িতে। এই বাড়ির প্রাঙ্গণেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার ভাইয়ের সমাধি। এই মানুষটির শেষ আশ্রয়, তার পারিবারিক বন্ধন আর নীরবতা সবটাই এখানে মিশে আছে। এই স্থানটিকে সত্যি এক সাহিত্য তীর্থ বলা যায়। সো চলুন এবার যাই রূপনারায়ণের তীরে। বাড়ি থেকে বেরিয়ে মিনিট 5 হাঁটা পথ হচ্ছে এখান থেকে রূপনারায়ণ নদীর পাড়ে। সো দেরি না করে চলুন যাওয়া যাক। এই হচ্ছে রূপনারায়ণ নদী। এই নদীর বিশালতা স্নিগ্ধতা দেখে বোঝা যাচ্ছে যে কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গাটিকে তার সৃষ্টির জন্য বেছে নিয়েছিলেন। জাস্ট দেখুন একবার। তো এই জায়গায় দাঁড়ালে কিন্তু একটা জাস্ট খুব সুন্দর একটা অন্যরকম অনুভূতি হয়। চারিদিকে এত শান্ত, আর এখানকার টেম্পারেচার এতটা কম, মানে চারিদিকে গাছপালা, সামনে যদিও বা রোদ আছে কিন্তু এই জায়গাটা প্রচন্ড পরিমাণে শান্ত এবং নিরিবিলি। সো এখন বুঝতে পারছি যে কেন উনি এই জায়গাটা সিলেক্ট করেছিল। মানে আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনাদের মাথায় এই প্রশ্নটা আসবে যে আমরাও একটা এরকম বাড়ি বানাবো, এরকম নদীর পাড়ে শান্ত পরিবেশে, যেখানে কিন্তু একটা অন্যরকম একটা জগতে পৌঁছে যাবেন। এখানে যদি ইন্টারনেট নাও থাকে, এখানে যদি আপনি ফোন কল নাও করতে পারেন, তাও কিন্তু আপনার একটু হেজিটেশন হবে না, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই নিরিবিলি, নিস্তব্ধ প্রকৃতির মাঝে। সামনে রূপনারায়ণের এরকম অপার সৌন্দর্য, এত বড় দৃশ্য, যেটা দেখা বা যেটাকে উপলব্ধি করা কিন্তু সত্যি সত্যি অসাধারণ একটা অনুভূতি। সো দেরি না করে সপ্তাহান্তে একটা ছুটিতে এসে ঘুরে যান দেউলটিতে, কাটিয়ে যান রূপনারায়ণের মাঝখানে। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি লেখকের শেষ জীবনে তিনি কেমন ছিলেন সেই ইতিহাসের সাক্ষী হলাম, বা সেই গল্পের সাক্ষী হলাম। আপনারা যারা এখানে আসবেন, যারা এখানে মেনটেন করছে, যারা এই বাড়িটাকে মেনটেন করছে, অবভিয়াসলি আমি রিকোয়েস্ট করব আপনারা তাদেরকে কিছু দেবেন, যাতে তারা এই বাড়িটাকে আরো মেনটেন করতে পারে, বা তাদেরকে খুশি হয়ে কিছু দেবেন যাতে তারা নিজেদের চালাতে পারে, কারণ তারা আলাদা করে কোনো অনুদান পান না। আর এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পটি বা কোন উপন্যাসটি আপনার সব থেকে পছন্দের। আমার যেমন সব থেকে পছন্দের গল্প যদি কিছু থাকে সেটা হচ্ছে মহেশ আর রামের সুমতি, যেটা কিন্তু আমার খুব অসাধারণ লেগেছিল। আমি শুনেছিলাম গপ্প মীরের থেকে গল্পে, আর ছোটবেলায় ক্লাস যখন 9-এ পড়তাম তখন এটা পড়েছিলাম। সো মহেশ আর রামের সুমতি কিন্তু অসাধারণ একটা গল্প। অলসো দেবদাস। তো আপনাদের কোনটা পছন্দের সেটা কিন্তু অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত টাটা।
তো এখন জেনে নিন এখানে আসবেন কি করে। এখানে কিন্তু আপনারা খুব ইজিলি চলে আসতে পারেন। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর কিংবা পাঁশকুড়া লোকাল ধরে আপনাদেরকে এসে নামতে হবে দেউলটি স্টেশনে। দেউলটি স্টেশন থেকে বেরিয়ে আপনারা মেন রোডে যাবেন। মেন রোড থেকে টোটো করবেন। টোটো করে কিন্তু মাত্র 15 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এসে নামবেন শরৎচন্দ্র বাড়ি যে মোড়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির যে মোড়, সেই মোড়ের মাথা টোটো স্ট্যান্ডে। সেখান থেকে কিছুটা হেঁটে আসলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর একটা পরিবেশের মাঝখানে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। সো এখন জেনে নিন যে মোট কত টাকা খরচ হয়েছে। আমার হাওড়া থেকে দেউলটি অবধি ট্রেনের টিকিট ভাড়া লেগেছে 15 টাকা, আর দেউলটি থেকে টোটো করে ইনার বাড়ি অবধি আসতে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি অবধি আসতে কিন্তু আমার টোটো ভাড়া লেগেছে 15 টাকা। সো 15 30 টাকা, তো যেতে 15 ফিরতে 15, টোটাল 60 টাকা। 60 টাকা খরচ করে আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারবেন। আর খাওয়া দাওয়া সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কি খেতে চান সেই সব কিছু কিন্তু থাকবে আপনাদের উপর। তো ব্যাস, মাত্র 60 টাকা খরচ করে সপ্তাহের একটা দিন চলে আসুন আর কাটিয়ে যান এরকম নৈসর্গিক পরিবেশের মাঝখানে।